এই কদিন আগে গত বৃহস্পতিবার থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে। রাত জেগে আমার মতো অনেকেই খেলা দেখছেন, তবে ফুটবল প্রেমী বাঙালি কিন্তু হ্যাটট্রিক দেখে ফেলেছে। বিশ্বকাপে নয় অবশ্য, পরপর 3 দিন 3টে মামলায় ম্যারাথন জেরার মুখে পড়ার হ্যাটট্রিক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নিয়েই প্রথম প্রশ্ন। বিধায়কদের সই জালিয়াতির পর এবার ভোট প্রচারে গিয়ে লাগাতার ডিজে বাজানোর হুমকি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিআইডির। চরম চরম থেকে ডিজে, বাংলার হুমকি সংস্কৃতি কি কোনোদিনই শেষ হবে না? দ্বিতীয় প্রশ্ন। ডায়মন্ড হারবারে 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর বিজেপি নেতার। উঠেছে আমফানের ত্রাণ নিয়ে 250 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। সরকারি চাকরি থেকে সরকারি মাটি, তাহলে কি চুরি হয়ে যাচ্ছিল আস্ত রাজকোষটাই? তৃতীয় প্রশ্ন। সোনারপুর থেকে সিআইডি দপ্তর। অভিষেকের ছায়াসঙ্গী মইদুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। অন্যদিকে অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে জারি হলো লুকআউট নোটিশ। জাহাঙ্গীর, শওকত, মইদুল থেকে সুমিত, পরপর কান ধরে কি মাথার দিকে এগোচ্ছে এজেন্সি? চতুর্থ প্রশ্ন। দলের পর এবার কালীঘাটে গৃহদাহ। তৃণমূলের এই অবস্থার জন্য অভিষেকই দায়ী। সরাসরি ভাইপোকে আক্রমণ কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। বলেন, শুভেন্দু অধিকারী যা বলবেন সেটাই করব, দিদিকে ছাড়তেও আমি তৈরি। আর কত দুর্দিন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়? পঞ্চম প্রশ্ন। বিধানসভায় স্পিকারের ডাকা বৈঠকে ডাক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদে। ডাকই পেল না কালীঘাট তৃণমূল। বিধানসভা থেকে লোকসভা সর্বত্রই বিদ্রোহী তৃণমূলেরই জয় জয়কার। তবে শুরুতেই দেখাবো 3 দিন 3টে মামলায় হাজিরার হ্যাটট্রিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন। ক্যালেন্ডারে মঙ্গলবার, কিন্তু মঙ্গলের কোনো নমুনা তো নেই। কালীঘাট তৃণমূলে যেন শনির দশা চলছে। ভাঙন, অস্বস্তি, দুশ্চিন্তা, আশঙ্কা, গন্ডগোল কি নেই? দিনে দিনে তা বাড়ছে। রবিবার, সোমবার, মঙ্গলবার জেরার হ্যাট্রিক হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ড, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার পর মঙ্গলবার উস্কানিমূলক মন্তব্যের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 6.5 ঘন্টা ধরে জেরা করল সিআইডি। যে দুর্নীতি, যে অত্যাচার এই অভিষেক ব্যানার্জি করেছেন, তার তো জবাব দিতেই হবে এবং আইনের পথে চলবে। আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। একের পর এক মামলার ঘন ঘটার মধ্যেই এবার নিজের লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার সঙ্গীদের বিরুদ্ধে উঠল মাটি চুরির অভিযোগ। প্রায় 300 থেকে 300 কোটি টাকার উপরে এই মাটি বিক্রি হয়েছে। মঙ্গলবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। একদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরেক ছায়াসঙ্গী ফলতার জাহাঙ্গীর খানকে মুক্তির দাবিতে মঙ্গলবার তাঁর স্ত্রীর নেতৃত্বে থানায় হামলা চালানো হয়। এরপর কেন্দ্রীয় বাহিনীর তৎপর হতেই পুকুরে ঝাঁপ। এরই মধ্যে নতুন সরকারের আমলে বিধানসভার প্রথম সর্বদল বৈঠকে ডাকা হলো ঋতব্রতপন্থী তৃণমূলকে, ডাকা হলো না মমতাপন্থী বিধায়কদের। বিরোধী দল হিসেবে এখানে সবাই উপস্থিত ছিল। লিডার অফ অপোজিশন এন্টাইটেলড হয়েছেন, সেই হিসাবেই তাকে আমি উল্লেখ করলাম। অন্যদিকে লোকসভায় বিদ্রোহীদের তালিকায় সই করেই শুভেন্দু অধিকারীর প্রশংসা করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ডেভেলপমেন্ট কেসা হোগা ও আমি শুভেন্দু ম্যাম आपको लगता है সব মিলিয়ে ঘরে বাইরে সংকট বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে। পার্থপ্রতিম ঘোষ, গৌতম মণ্ডল ও অঙ্কিত গুপ্তার রিপোর্ট, এবিপি আনন্দ। 1175 সালে ল্যাটিন ভাষায় একটা প্রবাদের জন্ম হয়, অল রোডস লিড টু রোম। প্রায় সেই রকমই কালীঘাট তৃণমূলের মধ্যে সমস্ত অভিযোগের, তদন্তের, আক্রমণের কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাকরি চুরি, কয়লা চুরি, ত্রাণ চুরির অভিযোগের সঙ্গে আজ যুক্ত হলো 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগ সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কেন্দ্র এবং রাজ্যের যাবতীয় এজেন্সির তদন্তের অভিমুখ প্রত্যাশিতভাবেই অভিষেকের দিকে। সিআইডি, ইডি, সিআইডির তলবের হ্যাট্রিক আজকে হচ্ছে। দলের মধ্যে সর্বস্তরে নেতা কর্মীদের একটা বড় অংশের ক্ষোভের লক্ষ্য অভিষেক তো ছিলেনই, আজ তাতে যুক্ত হলো পরিবারের ভেতর থেকে ওঠা মারাত্মক অভিযোগ। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাকা বাবুন বন্দ্যোপাধ্যায় দলের ভরাডুবির জন্য তার ভাইপোকে দায়ী করেছেন। অন ক্যামেরা বাবুন বন্দ্যোপাধ্যায় বলছেন, তৃণমূলের এই অবস্থার জন্য দায়ী অভিষেকই। সুতরাং এরপর বলতেই হয় অল রোডস লিড টু ক্যামাক স্ট্রিট। আর আজ আবার বলছি, তলবের হ্যাট্রিক করে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে ডিজে বাজানো নিয়ে তার অত্যন্ত উস্কানিমূলক এই মন্তব্যগুলোর জন্য।
কিন্তু যার অভিযোগের ভিত্তিতে এই কেস, সেই রাজীব সরকার এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন। আপনি রাজীববাবু 5ই মে বাগুইহাটি থানায় অভিযোগ করেন। কি অভিযোগের মানে ভিত্তি ছিল, কি অভিযোগ ছিল এবং কোন আশঙ্কা থেকে করেছিল? দেখুন, 5ই মে আমি অভিযোগ দায়ের করি। সেটা পরবর্তীকালে ট্রান্সফার হয় বিধাননগর সাইবার পিএসে। সাইবার পিএস আমাকে 15/5 আমাকে এফআইআর লজ করায় এবং 17/5 আমি আরেকটি কমপ্লেন লজ করি, সেটা রিজু দত্তকে নিয়ে। আচ্ছা, কেন? ওটা পরে আসছি, আমি আগে বলে নিই। সেকেন্ড হচ্ছে, আর তারপর ওটা সিআইডি ট্রান্সফার নিয়ে নেয় নিজেদের, এবং সিআইডি এখন বর্তমানে তদন্ত করছে। অভিযোগের বিষয়বস্তু এটা ছিল, এটা শুধু ডিজে বাজানোর মন্তব্যের জন্য নয়, এর পিছনে একটা বড় কনস্পিরেসি আছে। কনস্পিরেসিটা হচ্ছে 2021 সালে ভোট পরবর্তী হিংসা যেটা হয়, সেই হিংসার পরে প্রচুর মানুষ মারা যান, বাড়িঘর পোড়ানো হয়, অনেক কিছু হয়। কলকাতা শহরে কাঁকুরগাছিতে একদম কলকাতা শহরেও হয়েছে। 2021 সালের পরে যখন এই ভোট পরবর্তী হিংসাটা হয়, সেই সময় সরকার আবার পুনরায় নির্বাচিত হয়ে ফিরে আসেন। কিন্তু এই যে ভোট পরবর্তী হিংসাটা, এর সঙ্গে এই যে ঘটনাটা ঘটে, এর সঙ্গে তৃণমূলের উচ্চতর নেতৃত্ব তারা কিন্তু ওয়াকিবহাল ছিলেন। এবং তৎকালীন মাননীয়া মমতা ব্যানার্জি, যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যে জানতেন না এটা ভুল কথা, কিন্তু তিনি সেই সময় চুপ ছিলেন, বা পুলিশ প্রশাসন তখন চুপ ছিল, তাও ঠিক ছিল। কিন্তু 2026 বিধানসভা ভোটের সময়, ভোট ঘোষণার পরে অভিষেক ব্যানার্জি যখন এই বক্তব্যটা উনি রাখেন, ডিজে নাম করে যে বক্তব্যটা রাখেন, অ্যাকচুয়ালি এই বক্তব্যটা কিন্তু ডিজে সংক্রান্ত বা উনি হুমকি দিচ্ছেন এটা বড় বিষয় নয়। উনি যেটা ইন্ডিকেট করেছেন যে যদি আপনারা এই মানে হয় থেমে যান বা আপনি যাই করুন, আমরা কিন্তু 2011 ওই ভোট পরবর্তী হিংসাকে কিন্তু আমরা কন্টিনিউ করব এবং এর থেকে আরও ভয়ঙ্কর হবে। এটা একটা ক্রিমিনাল কনস্পিরেসি এবং এটা খুব বড় একটা মানে ষড়যন্ত্র, কারণ এটা উপর মহলের যারা তৃণমূলের একদম উচ্চতর নেতৃত্ব, তারা ছাড়া এটা সম্ভব নয় কোনোভাবে। এই যে উনি সব থেকে বড় কথা, উনি তো একটার পর একটা জনসভায় বলে গেছেন, সুতরাং যদি কোনো চেকস অ্যান্ড ব্যালেন্সের কেউ যুক্তি ওঠে, সেই যুক্তি খারিজ হয়ে যাবে, কারণ উনি তো বলেই গেছেন। একদম। আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে উনি বলেছেন এবং ভোট মানে ফল ঘোষণার 48 ঘন্টার মধ্যে কমপক্ষে আমার সম্ভবত 4 জন মারা যান, তার মধ্যে তৃণমূলের 2 জন, বিজেপির 2 জন। বিষয়টা মৃত্যু নয়, কোন পার্টির মৃত্যু সেটা নয়, এটা হচ্ছে ওই ভোটের সময় অভিষেক ব্যানার্জি যে বক্তব্য রেখেছেন, এটা তার ফলাফল। একই সঙ্গে যখন তৃণমূল হেরে গেল, তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র রিজু দত্ত, উনি যে একটি মানে ফ্রি স্পিচ, মানে তাকে কেউ মাথায় বন্দুক রেখে ওটা বলেননি, উনি ডাইরেক্টলি বলেছেন যে আমাদের কাছে একটা লিস্ট ছিল, তৃণমূলের কাছে একটা লিস্ট ছিল, যেটা জেলাভিত্তিক ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা লিস্ট ছিল, এবং যদি সেই তৃণমূল জিতে যেত, তারপরে সেই লিস্ট ধরে ধরে প্রচুর মানুষ মারা যেত, ঘরবাড়ি ভাঙচুর হতো, যেটা আরও ভয়ঙ্কর যে কিছু মহিলাকে রেপ করা হতো। এই যে এত বড় স্টেটমেন্ট, এটা উনি ফেসবুকে দিচ্ছেন নিজের, এবং যেটা ভাইরাল হয়েছে। আমার কাছে একটাই প্রশ্ন, আমি কমপ্লেনটা করেছি, এই কমপ্লেনটা শুধু ডিজে মন্তব্য নিয়ে করা হয়েছে, এটা ঠিক, কিন্তু এর সঙ্গে কানেক্টিং আমরা যেগুলো অনেক কিছু আমরা মিডিয়াকে বলিনি, সেই জিনিসগুলো রয়েছে, কারণ এটা একটা ইনভেস্টিগেশন। আমরা বলছেন রিজুর বক্তব্য সত্যি হলে টার্গেটেড অ্যাটাক। হ্যাঁ, এটা একটা প্রি প্ল্যান্ড অ্যাটাক, এটা প্রি প্ল্যান্ড একটা ক্রিমিনাল কনস্পিরেসি। তো এটাকে সামনে আনাটা খুব জরুরি। আজকে সবচেয়ে বড় ঘটনা যে ধরে নিন যে লিস্টটা হয়ে রয়েছে, সেই লিস্টে তো কিছু লোকের নাম আজও রয়েছে। আজকে তো ধরুন বিজেপি এসে গেছে, কিন্তু সেই লোকগুলো কারা যাদের নামের লিস্ট হয়ে রয়েছে? তো আগামী দিনে যে তারা যে আবার আক্রান্ত হবেন না কোনোভাবে, অন্য কোনোভাবে, যদি কেউ মারা নাম যাবেন না, এই গ্যারান্টিটা আপনি আমাকে বলুন তো কে দেবে? আপনি তো পাশাপাশি উচ্চতর আদালতে যাওয়ার কথাও বলে। হ্যাঁ, আর যদি সিআইডি, আজকে আমরা সিআইডি অফিসে গেছিলাম, আমি গিয়ে সিআইডির এডিজি সিআইডি, তাকে আমরা চিঠি দিয়ে এসেছি এবং পরিষ্কার বলে আসা হয়েছে যদি রিজু দত্তকে এই কেসের মধ্যে ইনভলভ না করা হয় এবং ফুল ইনভেস্টিগেশন উইথ অভিষেক ব্যানার্জি এবং রিজু দত্ত, এই দুজনকে যদি কাস্টাডিতে নিয়ে যদি আপনি ইন্টারোগেশন না করেন, আমরা এরপর হাইকোর্ট এবং তার পরবর্তীকালে যে লোয়ার কোর্ট, যেটা এমপি এমএলএ কোর্ট,
আমরা যাব। বেশ, আমি এইখানে আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে ডিজে বাজানোর বক্তব্য একটা জায়গায় একবার একদিনের বিষয় নয়, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং প্রায় প্রত্যেকটা জনসভায় কমন বক্তব্য যদি কিছু ধরতে হয় তাহলে নিঃসন্দেহে এই অংশটা। আমি দ্রুত একবার দেখে নেব, অজস্র আছে, তার মধ্যে কয়েকটা এক্স্যাক্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভা থেকে ঠিক কী বলেছিলেন অথবা ঠিক কী বলেছিলেন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি, ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। বেশ, এতবার কথা হলো, রিজু দত্তের কি সেই বক্তব্য যেটা নিয়ে উনি কমপ্লেন করেছেন, রাজীব বাবু একবার দেখেন। কর্মী এবং নেতৃত্ব এই ভিডিওটা দেখছেন, আমি জানি সবাই আমার ভিডিও দেখে। বুকে হাত দিয়ে বলুন তো, তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক লিস্ট তৈরি করা ছিল না বিজেপির নেতাদের? বিজেপির নেতাদের নামে লিস্ট তৈরি করা ছিল না, ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, যে রেজাল্ট বেরোনোর পরে পেটাবেন? বিজেপি শাসনে আসার পরে 5-7 জন 8 জন খুন হয়েছে, একটাও কাম্য নয়। কিন্তু তৃণমূল যদি ক্ষমতায় আসতো, এতক্ষণে তো 300 বিজেপির কর্মী উপরে চলে গেছে, 300 বিজেপির কর্মী তো খুন হয়ে যেত। তার সাথে কত মহিলার সাথে যে কি হতো সেটা আর বলতে চাইছি না। আর কত হাজার হাজার বিজেপির কর্মী আর তাদের পরিবারকে বাংলা ছেড়ে পালাতে হতো, সেটাও আর বলার অপেক্ষা রাখে না। তো বড় বড় কথা বলার আগে না, মারাত্মক বয়ান, কোনো সন্দেহ নেই। এবার এটা একটা মানে সংগঠিত অপরাধের চিত্রনাট্য। তো আমি কমপ্লেনটা করেছি, কিন্তু আমার কমপ্লেনটা কিন্তু শুধু ডিজে না, আমাদের লক্ষ্য ছিল আলাদা। আমাদের লক্ষ্য ছিল এইটাকে এক্সপোজ করা, যে এই বিষয়টা পুলিশ প্রশাসন সামনে আনুক, কেন রিজু দত্তকে কেন পুলিশ ডাকছে না, কেন সিআইডি ডাকছে না, সেটার জন্যই আজকে আমরা গেছিলাম। এবং এর পাশে রাখুন যে তৃণমূলের পার্টি অফিস থেকে এমনকি পুকুর থেকে যে ভয়ঙ্কর অস্ত্র উদ্ধার হচ্ছে, এ পর পর পুরোটা মিলে যাচ্ছে। হ্যাঁ, আমি একটা কথা বলি, তোমরা তো কয়েকটা দেখালে ভাষণ, একটা ভুলে যাচ্ছ যে এই পশ্চাৎদেশ পক্ষ ছেলেটা বর্তমান মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেতার দেশের বাড়িতে গিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে কি কুৎসিত সব কথা বলেছিলেন, যে আয় তুই তো গাড়ি করে, তোর বাড়ির 4 কিলোমিটারের মধ্যে আছি, পারিস তো আমাকে আটকা। এটা গেল এক। তুমি ভুলে যেও না যে এসআইআর নিয়ে একের পর এক ভুল মন্তব্য করে মানুষকে উনি উস্কিয়েছেন, এবং যে মৃত্যুগুলি হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি তার জন্য ওনার বক্তব্যগুলি দায়ী ছিল। ওয়াকফ আন্দোলন নিয়ে, ওয়াকফ বিল পাস হওয়া নিয়ে যে একের পর এক হেড স্পিচ, এবং যার ফলে মালদা, মুর্শিদাবাদ থেকে মানুষকে পালাতে হয়েছে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পিটিয়ে মারা হয়েছে, ভুলে যাচ্ছে সেগুলো। তুমি 3টে দেখালে, আরো 33টা দেখাওনি, যেগুলোর জন্য মানুষ মারা গেছে, মানুষ আহত হয়েছে, মেয়েরা রেপড হয়েছে, সেগুলো তো ভুলে গেলে চলবে না। একদম, আমরা শুধু আশা করতে পারি যে সঠিক বিচার হবে। কিন্তু এইখান থেকে পরের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে আসবো। দেখুন, চাকরি চুরি, কয়লা চুরি স্পেসিফিক অভিযোগ তো ছিলই, তার সঙ্গে যে মারাত্মক অভিযোগগুলো যোগ হয়েছে সেগুলো অভাবনীয়। 300 কোটি টাকার মাটি চুরি এবং 250 কোটি টাকার আমফানে ত্রাণ চুরির অভিযোগ, একেবারে তথ্য প্রমাণ সহ, যার সৌজন্যে এই অভিযোগগুলো সামনে এলো তিনি আজ এই স্টুডিওতেই আছেন।
বিজেপি নেতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়া সেই অভিজিৎ দাস, যিনি ববি নামেই এলাকায় সব থেকে বেশি পরিচিত। তার অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় এবং এদের সহযোগীদের মদতে দক্ষিণ 24 পরগনায় সরকারি জমির মাটি চুরি হয়েছে এবং 2017 থেকে 2025 সালের স্যাটেলাইট ছবি দিয়ে একেবারে পাশাপাশি রেখে ববি বলতে চেয়েছেন যে শুধু 300 কোটি টাকার আর্থিক দুর্নীতি নয়, এই দুর্নীতির সিন্ডিকেট জলাভূমি ধ্বংস করে পরিবেশের অপূরণীয় ক্ষতি করেছে। আমফানে ত্রাণের ক্ষেত্রেও ববির অভিযোগ আরও মারাত্মক। আমফানে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষেত্রে 20,000 টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষেত্রে 5,000 টাকার যে সরকারি ক্ষতিপূরণ দেয়া হয়েছিল, তার একটা বড় অংশ ভুয়ো নামে ভুয়ো অ্যাকাউন্টে ঢুকিয়ে দক্ষিণ 24 পরগনার 12টা ব্লকে প্রায় 250 কোটি টাকার নয়ছয় হয়েছে। এবিপি আনন্দের দর্শকদের মনে থাকবে, আমরা একটা সিরিজ করেছিলাম যে কোন বাড়িতে এই আমফানের ক্ষতিপূরণের টাকা ঢুকেছে এবং তারপরে একেবারে সামান্য ক্ষতিগ্রস্ত হয়নি, এসি মেশিন বসানো আছে, সেই বাড়িতেও হাজার হাজার টাকা ঢুকেছে। তারপর কোনো একটা প্রশাসনিক সভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই ধরনের দুর্নীতি হয়েছে, আমরা টাকা ফেরত নিচ্ছি অথবা টাকা ফেরত দিন ইত্যাদি ইত্যাদি। কিন্তু ক্রিমিনাল কেস কোথায়? দোষীরা শাস্তি পেয়েছে কই? সব থেকে বড় কথা, আমরা কেউ জানি না যে কত টাকা আদৌ ফেরত এসেছে কিনা। সুতরাং কোনো সন্দেহ নেই যে অভিযোগগুলো মারাত্মক। আমি ববির কাছে যাব, আপনার কাছে ঠিক কি তথ্য প্রমাণ আছে এই দুটো এত কোটি টাকার? কিন্তু নতুন মানে বলবো, প্যান্ডোরা, প্রথমে মাটি চুরিটাই বলুন। মাটি চুরি আপনাদের তো এটা দেখাচ্ছে স্যাটেলাইট পিকচার, এটা হচ্ছে সারদার জমি। সারদার জমি নিয়ে আরেকটা করেছে, আমি শুধু এইটা করিনি। এইখানটায় প্রায় 400 কোটি টাকার মাটি চুরি করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং গুলো ওইটুকুনি করে দেখাচ্ছে, তাহলে এইগুলোর আয়তন কত? এইরকম 20 থেকে 21 খানা এরকম দীঘা, সরি মানে 18 থেকে 20 বিঘা জমির একটা দিঘি। আপনার 200 স্কোয়ার ফিট মাটির দাম 6,500 থেকে 7,000 টাকা নেয়। তাহলে আপনি বুঝতে পারছেন কত করে। আমি 400 কোটি টাকা কম করে বললাম। এই টোটালটা একদম অভিযোগপত্র পরিষ্কার হয়েছে, এফআইআর হয়ে গেছে। এটা সারদারিতে এটা হচ্ছে ইডিকে সুপ্রিম কোর্ট মানে রায় দিয়েছিল যে ইডির হেফাজতে থাকবে, তাহলে অটোমেটিক্যালি এটাই পিএমএলএ 2002 অ্যাক্টে পড়বে, সেকশন 4। এবং অভিষেকের ছাড় হবে না। এই টোটাল দিলীপ মণ্ডল তার গ্যাং নিয়ে এটা করেছে। এখানে অভিষেক ব্যানার্জি না, আমাদের ডায়মন্ড কিন্তু খুব শান্ত ছিল। এই যে আপনারা তৃণমূল করেন, বিজেপি করেন, সিপিএম করেন, দেখুন আমরা যদি গ্রামের একটা ডায়মন্ডের বাসিন্দা হিসেবে, কারণ আমি সন অফ দ্য সয়েল, সাউথ চব্বিশ পরগনা, আপনি যদি বলেন এটা কিন্তু তৃণমূল, সিপিএম, বিজেপি বলে নয়, আমাদের ডায়মন্ড সব থেকে শান্ত এরিয়া। এই ফলতা করছে সব থেকে শান্ত এরিয়া, কারণ মোর অর লেস 73% হিন্দু ছিল। তো যেখানে হিন্দু বেশি থাকবে সেখানে শান্ত, এটার মধ্যে তো কোনো মানে মিথ্যা কোনো কথা নেই। তো সেখানটায় ডায়মন্ডকে অসুস্থ করলো হচ্ছে অভিষেক ব্যানার্জি। কারণ আগে সুব্রত বক্সী ছিল, সমীর মিত্র 2009-এ আমার এগেনস্টে ক্যান্ডিডেট ছিলেন, আমাকে যথেষ্ট ভাই বলে রেসপেক্ট করতেন, আমাদের ফ্যামিলিকে শ্রমিক লাইনেও যথেষ্ট রেসপেক্ট করতেন, কারণ আমাদের ফ্যামিলিটা একটা এডুকেটেড ফ্যামিলি। তো অভিষেক এখানে যখন ঢুকলো, ও ঢোকার পরে এই যে একটা অপারেশনাল অ্যাসেট তৈরি করলো। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, আর একটা হচ্ছে পলিটিক্যাল লেভেলে। পলিটিক্যাল লেভেলে অপারেশনাল অ্যাসেটগুলো হচ্ছে মেহবুব গায়েন, আপনার সামিম আহমেদ, জাহাঙ্গীর, আপনার এই যে মইদুলকে যে অ্যারেস্ট করেছে এরা তার আন্ডারে। আবার ওদিকে হচ্ছে দিলীপ মণ্ডল, ওদিকে একজন মারা গেছে, এরকম সমস্ত জায়গাটা জুড়ে ও করেছিল অপারেশনাল অ্যাসেট। পলিটিক্যাল লেভেলে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সানুবক্সি তো হোয়াটসঅ্যাপ চ্যাট আমি প্রায়শই করে দিলাম, এরকম সব রয়েছে। পুলিশ অফিসার, এদের যেহেতু আমরা এখন সরকারে এসেছি, পুলিশ অফিসার বলুন, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যাবে, এটা আমরা ইন্টারনালি করবে, এটাই বেশি এক্সপোজ করে। পলিটিক্যাল যে সমস্ত অপারেশনাল অ্যাসেটগুলো ছিল এগুলোকে এক্সপোজ করার দরকার আছে। মানে মা মাটি সরকারের স্লোগান একদিকে উঠেছে আর একদিকে মাটি এইভাবে চুরি হয়েছে। আপনাকে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আপনি কোনোদিন শুনেছেন যে একজন লোকসভার প্রার্থী, অপর একজন লোকসভার প্রার্থীকে ক্রিমিনালদের এইভাবে মারাত্মকভাবে ইনজোর্ড করে? 2014-এ অভিষেকের এগেনস্টে আমি ছিলাম, আপনারা প্রত্যেকটা মিডিয়া বিরাট সেই সময় করেছেন। আমার যখন সেন্স আসে তখন এই ছবিটা আমাকে পুরো শেষই করে দিয়েছো। আমি 2014-এ এক দিনে আমি 30 কিলোমিটার 32, আমি যথেষ্ট ফিট কিন্তু ছিলাম। আজকে আমি পঙ্গু, কারো সাহায্য ছাড়া আমি উঠতে পারি না। পুরো শেষ করে দিয়েছে, প্রত্যেকটা মিডিয়া কভারেজ করেছে। তা আমি তো একটা, আমার মতো একটা ক্যান্ডিডেট যে ওর বিরুদ্ধে ছিল, তার যদি এই দুর্দশা করে, তাহলে ও বাকি লোকেদের কি করেছে? আজকে আপনারা ধরুন মানে ওই যেরকম হাঁড়ি থেকে একটা চাল তুললে বোঝা যায়, ফলতা মডেল তার প্রমাণ।
ফলতায় কি ফুটেজ আমি এসেছে? আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি মাটির কথা বললেন, এবার মানে সেকেন্ড পার্টে যে এই যে আমফান, যেটা আমরা একটা সিরিজ করেছিলাম যে কোনো দুর্নীতি হয়নি, চুরি হয়নি, অথচ ক্ষতিপূরণ পেয়েছে, এইটা নিয়ে কি তথ্য প্রমাণ আছে দেখুন, আপনার কাছে? আপনাকে জাস্ট আমি দেখাচ্ছি, এই নাম্বারগুলো আপনি যদি দেখেন একই নাম্বার, হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে রয়েছে, একটাই মোবাইল নাম্বার। এরকম আপনার 2,43,000, 3 রাত আমি ঘুমাইনি, শুধু আমাকে এগুলো মানে ছানতে আর কি, ছেনে বার করতে আর কি। অ্যাকাউন্ট নাম্বার, একই অ্যাকাউন্ট নাম্বারে আপনি পেয়ে যাচ্ছে 20-25 জন, একটাই মোবাইল নাম্বার, তাতে সব পেয়ে যাচ্ছে, একই নামে 20-25টা। আপনাকে পুরো আমি ফাইল আমি পাঠিয়ে দেব। এই যারা বেনিফিশিয়ারি, যাদের অ্যাকাউন্টে ঢুকলো বা যাদের নাম আছে, তারা কি তৃণমূলের সঙ্গে প্রত্যেকে যুক্ত? না, তৃণমূল বিজেপি বলে কিন্তু আমি হচ্ছে না, আমি পাবলিকে পরে দেখছি। 2018-এ অভিষেক ব্যানার্জি একমাত্র লোকসভা যেটা মিডিয়া কভারেজ করতে পারেনি, আপনাদের যে সমস্ত সাংবাদিকদের তাদের ডেকে এরকম পিস্তল রেখেছে আর টাকার বান্ডিল রেখেছে, বলেছে যে কি করবি বল, কোনটা নিবি। কোনো আপনি খেয়াল করে দেখুন 2018-এ যে ডায়মন্ড জুড়ে যে একটাও নমিনেশন আমরা করতাম, আমি সেই সময় লোকসভার ডায়মন্ডের আমি জেলা সভাপতি ছিলাম, আমার বাড়ি অ্যাটাক করা হয়, আমার উপরে 350-এর মতন আমার তখন নমিনেশন দেওয়ার জন্য, আমার বাড়িতে 250-300 ক্রিমিনাল, সে ভিডিও আমি যদি দেখে আপনারা চমকে যাবেন। 2018-এর কথা বলছি, আমার পাশে আমার বিল্ডিং থেকে 30 মিটার দূরে হচ্ছে আমাদের বিল্ডিং, আমরা ওটা বনে দিয়ে বাড়ি ছেড়ে আর কি। আমার মা দোতলা থেকে কত ক্রিমিনাল থেকে ভেবেছে আমাকে মেরে দেবে, মা ভয়ে ওয়াশরুমে যে পড়ে গিয়ে স্পাইনাল কর্ড ভেঙে 6 মাসের মধ্যে মা মারা যায়। সেই 2018 যেখানে মানে গোটা রাজ্য জুড়ে সন্ত্রাস কারণ হবে না, এটা মাথায় রাখবেন। একটা জিনিস বলুন, এই যে নাম্বার বলছেন, এই নাম্বারটা কার, যে একটা নাম্বারে এতগুলো টাকা ঢুকেছে? এই তো দেখুন না, ধরুন এই কার, মানে আমি বলছি আপনি নিশ্চয়ই এই মোবাইল নাম্বারগুলো কার, সেটা ইনভেস্টার সিট গঠন করা হচ্ছে, এটা নিয়ে তারাই ইনভেস্টিগেশন করবে যে টাকাগুলো আদৌ পৌঁছেছে নাকি ফেক করে। দেখুন লক্ষ্মী ভাতার নামে সমস্ত নাম্বারগুলো থাকে, বিভিন্নভাবে ওরা করেছে, স্বাস্থ্য সাথীর মাধ্যমে, সব দিয়ে আমি নিশ্চিত যে 238 কোটি টাকা কোনো মানুষের কাছে পৌঁছয়নি, বা পেলেও তার কাছ থেকে কেড়ে নিয়েছে, হয়তো কিছু দেবে, কিন্তু বাকি 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত পঞ্চায়েত সদস্য, আপনি নিশ্চয়ই এফআইআরটা পড়েছেন আমার এটা, তাতে আমি কি করেছি যে সমস্ত পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদ সদস্য এবং অভিষেক ব্যানার্জি, ওর পিএ সুমিত রায়, এদের কাউকে ছাড়া হবে না। পুরো পঞ্চায়েত লেভেলটা তো ওরা ভোট করতে দেয়নি, তাহলে আমি টোটালটাকে একদম পুরো ছেড়ে তুলে নিয়ে আসছি যে প্রত্যেকের এগেইনস্ট এফআইআর হবে, কাউকে ছাড়া যাবে না। বেশ, আমি এখানে বলবো যে ববিবাবুর এই দুটোর পাশাপাশি অসংখ্য তথ্য প্রমাণ আছে, এবং 2024-এ লোকসভার ভোট, যেখানে 7 লক্ষ মার্জিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, আসলে কি ভোট হয়েছিল উনি দেখাবেন। কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে একদিকে মাটি, অন্যদিকে এই আমফানের কেলেঙ্কারি, ঠিক কিভাবে একেবারে একটার অঙ্ক, আমি বলছি এই অঙ্ক এখনো নির্দিষ্ট নয়, অঙ্কও বাড়তে পারে, কিন্তু এখনো পর্যন্ত যেটা সেটাও চমকে ওঠার মতো, একটা 300 কোটি, একটা 250 কোটি, ভাবতে পারেন। দেখুন, সিআইডি অফিসে ঢুকছেন, ম্যারাথন জেরার পর বেরোচ্ছেন, আবার পরের দিন ইডিতে ঢুকছেন, দীর্ঘক্ষণ বাদে বেরোচ্ছেন, 24 ঘন্টা কাটার আগেই আবার ঢুকছেন সিআইডিতে, ফের জেরার মুখে পড়ছেন। আপাতত এভাবেই দিন কাটছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতি থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, জেরার পর জেরা। মঙ্গলবার উস্কানিমূলক ভাষণ দেবার অভিযোগে সিআইডি তাকে ম্যারাথন জেরা করলো, আর এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল আরেক অভিযোগ। অভিষেক ব্যানার্জি আমাদের এখানকার সয়েল নয়, ফলে এখানকার মানুষ মরে যাক, ভূমিকম্পে, বন্যায়, ওর কিচ্ছু আসে যেত না। সই জালিয়াতি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগের পর এবার নিজের লোকসভা কেন্দ্রেই তার বিরুদ্ধে উঠল মাটি চুরির অভিযোগ। প্রায় 300 কোটি টাকার মাটি বিক্রির অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন দক্ষিণ 24 পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এই 163 বিঘা জমি পুরো 100 ফিট 120 ফিট ডিপ করে, মানে আপনার তাকালে ভয় লাগবে। এবার প্রশ্ন হচ্ছে এর ফলে সয়েল ইরোশন হবে, আশেপাশের জমি ভেঙে যাবে, এবং তার ফলে একটা কম্পোজ সৃষ্টি হবে, ভূমিকম্প যখন হবে, এবং আশেপাশে বিল্ডিং এরও প্রভাব পড়বে। থানায় জমা দেওয়া অভিযোগপত্রে বিজেপি নেতা দাবি করেছেন, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, অবৈধভাবে মাটি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলও। অভিযোগপত্রে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়েরও। একাধিক উপগ্রহ চিত্রের ভিত্তিতে অভিযোগকারী দাবি করেছেন 2018 সাল থেকে ক্রমাগত পরিবর্তন হয়েছে এলাকার ভূমিরূপ। 53.98 একর ভূমি এবং সংলগ্ন জলাশয়ে ব্যাপক পরিবর্তন ঘটেছে। খাস জমির মাটি বছরের পর বছর কেটে বিক্রি করে দেওয়া হয়েছে, তৈরি হয়েছে বিশাল জলাশয়।
যেমন জোকায় মেট্রো কারশেডের পেছনে বিশাল এলাকা জুড়ে এখন শুধুই জল। অভিযোগ এখানেও মাটি কাটার ফলে তৈরি হয়েছে বড় জলাশয়। পুরীতে একই চিত্র প্রথম শুরু করে, নাম দিল ওরা এমএলএ লেক। এমএলএ মানে দিলীপ মণ্ডল, এবং তারপরে শুরু হচ্ছে এটা 2021, দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন 2023-এর অবস্থাটা দেখুন, সিনারি কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন কত বড় মাটি কেটে নিয়েছে কতটা জায়গা। মেট্রো রেলের কারশেড যেখানে রয়েছে, সেই কারশেডের পেছনের জায়গা থেকে, এই হচ্ছে মেট্রো রেলের কারশেড, সেখান থেকে পুরো জমিটা পুরো কেটে ওরা বিক্রি করে দিয়েছে প্রায় হচ্ছে 163 বিঘা, এবং এর ফলে প্রায় 300 থেকে 300 কোটি টাকার উপরে এই মাটি বিক্রি হয়েছে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে আমফানের সময় ত্রাণ দুর্নীতির অভিযোগও আনে বিজেপি। অভিযোগ শুধুমাত্র ঝড়ে ভেঙে যাওয়া ঘর মেরামতেই প্রায় 250 কোটি টাকা দুর্নীতি হয়েছিল। এই মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির কৃপায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, প্রায় 250 কোটি টাকার মতন শুধু আমফানে ঘর রিপেয়ারের দুর্নীতি। কোনো অভিযোগ করা মানেই তার মানেই সেটা সেই অপরাধ হয়েছে, এটা যেমন ঠিক নয়। পাশাপাশি সেটা সম্পর্কে বিন্দুমাত্র না জেনে আমি কি করে মন্তব্য করব। তৃণমূল গেছে, এখন বিজেপি সরকার। দায়ের হচ্ছে একের পর এক মামলা, কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। দিনে দিনে অস্বস্তি বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গৌতম মণ্ডল, প্রবীর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। লক্ষ্য করুন, এই দুর্নীতির অভিযোগগুলোর কিন্তু একটা কমন ফ্যাক্টর আছে। লুট যা হয়েছে তার পুরোটাই সরকারি টাকার এবং সরকারি সম্পত্তি, সরকারি চাকরি, সরকারি মাটি, সরকারি ত্রাণ। অভিযোগ সত্যি হলে একটা অংশ লুট চালিয়েছে বছরের পর বছর, আর একটা অংশ মানে পুলিশ প্রশাসন পুতুলের মতো চোখ বন্ধ করে থেকেছে, আর স্লোগান উঠেছে মা মাটি মানুষ জিন্দাবাদ। কিন্তু দিনের শেষে সাধারণ মানুষের করের টাকা লুট হয়েছে। সরকারি খাস জমি এবং পাবলিক ওয়াটার বডি ওই কালীতলা, ওই বিষ্ণুপুর, ওই আশুতি এলাকার চুরি হয়ে গেছে, লুট হয়ে গেছে, পাচার হয়ে গেছে। আমি এই অভিযোগের উত্তরের জন্য এবার আসবো অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে। দেখুন, এই ধরনের অভিযোগ খেলা এবং তারপরে মিডিয়া ট্রায়াল, তারপরে শুনানি, খেলা মনে হচ্ছে বলছি তার কারণ আছে। তার কারণ সারদা কার্ডের নামটা শুনলাম, আমি জানি না এটা ওই সারদা চিট ফান্ডের সঙ্গে সম্পর্কিত কিনা, কিন্তু আমার মনে পড়ে গেল এটা 2026, মানে অর্থাৎ 14 বছর হয়ে গেছে। মানে নরেন্দ্র মোদী সরকারের থেকেও আরো 2 বছর বেশি পুরনো একটা অভিযোগ। তখনও এই ধরনের অভিযোগ, তৃণমূল এই করেছে, ওই করেছে, তাই করেছে। 14 বছর হয়ে গেল, তদন্ত কোথায়? আজকে যদি আমি জিজ্ঞাসা করি যে তদন্তটার কি অবস্থা, সেটাই বোধহয় সিবিআই বলতে পারবে না। অর্থাৎ এই অভিযোগ 14 বছর ক্ষমতায় কে ছিল? তৃণমূল ছিল। তো তৃণমূল চালাতো না। না, এটা কোথায় সিবিআই হয়েছে? আসছি, সেটাই আসছি। এটা সিবিআই কোথায়? আমি তো বলছি তৃণমূল তো খুব খারাপ। রাজীব বাবু বললেন, মানে ধরে নিলাম, বলছি তো সেটা আপনিও করেছেন তৃণমূল, যাই হোক। এবার ছেড়েছেন যার জন্য সে আবার এখন আপনার মাথার উপর চলে গেছে। যাই হোক, শেষ করে হ্যাঁ ঠিক আছে, ভালো বুঝিয়ে দেবেন। এবার পয়েন্টটা হচ্ছে রাজীব বাবু যেটা বললেন যে তৃণমূলের উচ্চতর নেতৃত্ব তারা একটি কোনো বৃহৎ ষড়যন্ত্রে লিপ্ত আছেন কিনা এটা তদন্ত করে দেখা উচিত। আমার ব্লান্ট প্রশ্ন, এই এখন যারা বিজেপির সঙ্গে নেতাদের সঙ্গে বসে মিটিং করছেন, তারাও কি এই তথাকথিত উচ্চতর নেতৃত্বের অংশ, হ্যাঁ কি না? নাকি বিজেপির সঙ্গে মিটিং করলেই তারা আর এই ক্রিমিনাল কনস্পিরেসির অংশ হিসেবে থাকবেন না? দ্বিতীয় কথা, এখানে ববিবাবু যে অভিযোগ করছেন, তিনি অভিযোগকারী হিসেবে অভিযোগ করতেই পারেন, তার তথ্য প্রমাণ থাকলে তিনি করবেন। পয়েন্টটা হচ্ছে এই যে কেউ একজন বিজেপির তরফ থেকে অভিযোগ করবে বা বিজেপির হয়ে সিবিআই কেউ অভিযোগ করে দেবে, সিবিআই আসবে, ইডি আসবে, আর এখন রাজ্য পুলিশ সিআইডিও রয়েছে, তারপর অনন্তকাল ধরে মিডিয়া ট্রায়াল চলবে। অ্যাকচুয়াল ইনভেস্টিগেশনটার কোনো কনক্লুশন আমরা দেখতে পাবো না। তুমি নিশ্চিত হয়ে কি করে বলছো? তুমি বলো, দেখতে পাবো কিনা জানি না, এর আগের অভিজ্ঞতা থেকে বলতে পারো, কিন্তু তখন তো তোমাদের দুটো দলের বিরুদ্ধেই অভিযোগ উঠেছিল গটাপে সেটিং এ। তাহলে এখন আপনাদের ভাষায় ভালো তৃণমূলের সঙ্গে সেটিংটা কার হচ্ছে? তাহলে এখনো তো হিসাব মতো সেটিং চলছে। আজকে সজলদা যার কোটানকোট অত্যাচারে তৃণমূল ছাড়লো, সে গিয়ে অমিত শাহর সঙ্গে 70 মিনিটের মিটিং করে বলছে আমি কিন্তু বুঝিয়ে দেবো। এবার সজলদা কোন দলে যাবে, তাপসদা কোন দলে যাবে? যদি সেটিং এরই কথা হয়, এই এনসিপিআই তো ওটা ফালতু। তুমি বলছো এই তথাকথিত ভালো তৃণমূলের সঙ্গে সেটিং হয়ে যাচ্ছে, এবার সেটিংই হয়ে থাকবে। আপনি আমাকে বলুন তাহলে। কিন্তু তুমি আমায় এখানে বলো স্পেসিফিক যে দুজনের বক্তব্য, একটা ববি বাবু এবং রাজীব বাবু, সেই দুটোর ক্ষেত্রে তুমি তৃণমূল বিজেপি বাদ দাও, সেই দুটোর ক্ষেত্রে তোমার মনে হয় তদন্ত হওয়া উচিত না উচিত? আমি তো বলছি প্রতিটা অভিযোগেরই বছরের পর বছর দেখা যাচ্ছে স্যাটেলাইট পিকচার, এখানে মোদিও লাগবে না, মমতাও লাগবে না।
স্যাটেলাইট পিকচার দুটো সম্পূর্ণ পাল্টে গেছে। বলছি অভিজিৎ বাবুর অভিযোগ, রাজীব বাবুর অভিযোগ, এমনকি সমীর ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে বলা শুভেন্দু চোর, সেই অভিযোগেরও তদন্ত হওয়া উচিত। আমি তো চাই সবকটা তদন্ত হোক, আমি একটা তদন্ত বাদ হওয়া এটা চাই না। কিন্তু আমি বলছি যে ধরে নাও তোমার কথা অনুযায়ী 50% রাজনীতিবিদ ভণ্ড, কিন্তু তাতে যে পরিবেশের ক্ষতি হয়েছে, যে আর্থিক ক্ষতি হয়েছে, তাতে কি যায় আসে? তদন্ত হবে এবং সেই তদন্তে নজর রাখতে হবে। তার জন্য মিডিয়া ট্রায়াল করতে হলে মিডিয়া ট্রায়াল করতে হবে। রকমের হয়, এক যেমন হচ্ছে গাছপালা, নদী নালা, এটা একটা হয়, আর একটা হচ্ছে সামাজিক রাজনৈতিক পরিবেশ। এমন একটা রাজনৈতিক পরিবেশ যেখানে সিবিআই ইডি হচ্ছে জেমস বন্ডেরও ওপরের তদন্ত। এমন একটা রাজনৈতিক পরিবেশ, আমি তোমায় কাউন্টার করছি না, এমন একটা রাজনৈতিক পরিবেশ ধরে নিচ্ছি খুব খারাপ রাজনৈতিক পরিবেশ। আমি তো খারাপ না, তুমি খারাপই ধরো না, কিন্তু আমি বলছি তার জন্য 300 কোটি টাকার মাটি কেটে পরিবেশের 12টা বাজিয়ে দেওয়া যাবে? আমি ধরে নিচ্ছি সব পলিটিশিয়ান খারাপ। তদন্ত হোক। দেখুন এখানে বিজেপি খারাপ, তৃণমূল খারাপ, বাম খারাপ, কংগ্রেস খারাপ, ভুলে যাও। কিন্তু যে চুরিটা হয়েছে, স্যাটেলাইট পিকচারটা যারা পাল্টালো তারা গরাদের ভেতরে যাবে না? তদন্ত হোক, কিন্তু তদন্তের নামে রাজনৈতিক প্রতিহিংসা যদি হয় সেটাতে আপত্তি আছে। তদন্ত হোক, চার্জশিট জমা হোক, আদালতে ট্রায়াল হোক, সেখানে আদালত মেনে নেব, এবং দ্রুত, অবশ্যই দ্রুত হোক। সেটা যদি না হয় সেখানেই তো প্রবলেমটা হয়। আজকে অভিজিৎ বাবু একটা বোধহয় 2024 লোকসভা নির্বাচনের উনি অভিযোগ করছিলেন যে সেখানে ঠিক করে পোলিংটা হয়নি। আমি তো ওনার সঙ্গে একমত যে সেটারও তদন্ত ঠিকভাবে হওয়া উচিত। নির্বাচন কমিশনের উচিত সেই বুথগুলোর যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা এবং 2026 চৌঠামে গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজগুলো প্রকাশ করা। আমি একটা জায়গায় সম্পূর্ণ অনির্বাণের সঙ্গে একমত, কিন্তু মুশকিলটা হচ্ছে যখন ক্ষমতা থেকে চেয়ারটা চলে যায় তখন সমস্ত রাজনৈতিক দল বলে তদন্ত হোক। আমি বলছি যখন ক্ষমতায় থাকে তখন তদন্তের কি হলো? আমি এই প্রশ্নে সজলের কাছেই আসতে হবে। দেখুন, এতদিন যেটা ছিল পরিষ্কার বলছি, সেটা হলো যে অভিযুক্ত তৃণমূলের কোনো প্রভাবশালী হলে রাজ্যের এজেন্সি তদন্তে নামতো না, আর কেন্দ্রের এজেন্সি তদন্তের ক্ষেত্রে রাজ্য নানা বাধা সৃষ্টি করতো, আর তাদের সময় দীর্ঘ আরও দীর্ঘ হতে একদম চলতো। আমাদের পরপর উদাহরণ আপনারা জানেন, বলে বলে আমিও ক্লান্ত হয়ে গেছি। কিন্তু চৌঠা মেয়ের পর তো আর সেটা বলা যাবে না। এখন তো ডাবল ইঞ্জিন, রাজ্যের এজেন্সি তো আছেই, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির ক্ষেত্রে তৃণমূল সরকার এতদিন যে আইনি বাধা সৃষ্টি করে রেখেছিল এখন সেটাও নেই। সুতরাং বল এবার বিজেপি সরকারের কোর্টে। ইচ্ছে করলে যে কোনো দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি এবং রাজ্যের এজেন্সির একেবারে সহযোগিতার ভিত্তিতে তদন্ত করতে পারে। এবার তো আমরা আশা করতেই পারি যে 1 দশকের পর দশক সেই অন্তহীন তদন্ত চলবে না, এবং 2 তদন্ত দ্রুত শেষ করে দোষীদের শাস্তি হবে। কি সজল, হবে তো? না, একদম হবে, নিশ্চিন্তে হবে। কিন্তু যারা এখানে মিডিয়া ট্রায়াল বলে চেঁচাচ্ছে, তারাই কিন্তু মিডিয়া ট্রায়ালে অংশগ্রহণ করেছে দাঁড়িয়ে বসে এখানে। আমি একটু বলি, হ্যাঁ আমি বলছি, তোমার সিঙ্গুর নন্দীগ্রাম মনে নেই তো? তারপরে শুনলাম নাকি বিচারাধীন বিষয়ে কথা বলা যাবে না। আরে গোটা সিঙ্গুর নন্দীগ্রাম 4 বছর ধরে তৃণমূল বিচারাধীন বিষয়ে তর্ক করে গেল। কোনো উত্তরপ্রদেশ, ওরা কখনো মধ্যপ্রদেশের কোনো ঘটনাটা বিচারাধীন মনেই করে না, সেটা নিয়ে ওরা বলবে, রাজ্যেরটা বলতে পারবে না। আমার এটা দেখার পর মনে হচ্ছিল যিনি এখন তৃণমূলের স্পোক্সপারসন হয়েছেন, তাকে এই হীরক রাজার দেশে দেখেছিলাম না, যন্তর মন্তর ঘর, সেই ঘর থেকে নিশ্চয়ই ফেরত এসছে। তার কারণ উনি বললেন অভিযোগ খেলা, আমি কোন দলে যাব। কিন্তু উনি একবারও ভাবলেন না এতদিন যে মুখে উনি ফুলচন্দন দিয়েছেন, সেই মুখ দিয়ে আজকে তাদের গালাগাল দিচ্ছেন, সেটাও একবারও উনি ভাবলেন। কিন্তু ওনাদের নেতাগুলো যে তোমাদের যন্তর মন্তর ঘরে বসে রইল, আমাদের ঘরে ঢুকছে না, আউট হাউসে বসছে, তো বাড়িতে রেখেছি একদম নিশ্চিত কথা। তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, আপনি যেটা বলছেন, আপনি যেটা ঠিকই বলছেন, দ্রুততার সাথে হবে। আপনি কখনো দেখেছেন না, আপনি কখনো, আমরা সাধারণ মানুষ, আপনি ভেবেছেন কিনা জানি না যে মমতার বাড়িতে রাত দুপুরে পুলিশ হাজির হবে? আমরা কখনো ভেবেছি অভিষেকের বাড়িতে গিয়ে পুলিশ দাঁড়িয়ে থাকবে, কড়া নাড়বে, তার বাড়ির ভেতরে ঢুকবে, তল্লাশি করবে, বলো গ্যাস কাটার দিয়ে ঢুকবে, দরজা কেটে ঢুকবে? হ্যাঁ, দরজা কেটে ঢুকবে। আমার বাড়িতে যেমন দরজা ভেঙে ঢুকেছিল দিনের বেলা। যে এই যে জিনিসগুলো দেখিনি, দেখুন আমরা আইন মেনে চলবো, আমরা সিস্টেম মেনে চলবো। সমস্ত তথ্য প্রমাণ এরা লোপাট করে রেখেছে, লোপাট করে দিয়েছে, ফলে সেই তথ্য প্রমাণগুলো নিতে সময় লাগবে। আপনি নিশ্চিত থাকুন, এই যেমন যাচ্ছে আসছে, একদিন যাবে আর আসবে না। একদিন যাবে, তারপর ওখান থেকে দেখবেন সোজা আবার ওই পুষ্পার মতন
অবস্থায় তাকে সজল, বাজারে তুমিও ঘোরানো মানবে হচ্ছে। যেভাবে গুছিয়ে এই দুটো অভিযোগ স্পেসিফিক যে দুটো অভিযোগে এই রকম ওপেন অ্যান্ড শার্ট কেস তুমি কোথায় পাবে? যে স্যাটেলাইট পিকচার নিয়ে যিনি মামলা করছেন, যিনি অভিযোগ করছেন রেডি। আমি বলছি মুখের অভিযোগ তোমার কথা ভার্সেস আমার কথা নয়। এই যে বাগানটা সেটা স্যাটেলাইট পিকচার রেডি, সেই সারদাটা ওই সারদাই যে সারদার কথাও বলতে চাইলো। এবারে আপনি সেখানে 300-250 কোটি টাকার দুর্নীতি হয়েছে মাঠের, আমরাও শিওর। কিন্তু সেখানে বাগানের জমি কার, মালিকানা কার, কে তুলেছে, এই যে দিলীপ মণ্ডল, এবার দিলীপ মণ্ডলকে রগড়ানো হবে, ঘষা হবে, মাজা হবে, তার মুখ দিয়ে বার করাবে, সে বললেই তো আর হয়ে গেল না। এমন ভাবে তৈরি হবে মামলাটাকে প্রকৃত মামলার জায়গায় নিয়ে যেতে হবে, ভালো বোঝে যারা আমার ডান দিক বাদিক আছে তারা, যাতে ঢুকলে পরে পরের দিন আবার বেল না পায়। এরা বলে না যে সিবিআই কি করেছে, এ কি করেছে, কুণাল ঘোষকে 100-র বেশি মামলায় সম্ভবত এরা জড়িয়ে দিয়েছিল, তাহলে সেখানে সিআইডি কি করেছিল, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কি করেছিল, সেরকম হবে না। যাকে ধরা হবে অথেন্টিক লোককে ধরা হবে এবং সে চাক্কি পিসবে এবং পিসবে, 2-1 বছরে বেরোবে না। অনিবান হাসছে, কুণাল ঘোষের রেফারেন্স এটা ইডি সম্পত্তি। কারণটা দেখুন, কিছুদিন আগে আপনাদের স্টুডিওতে সকালে সে কি যাই কিছু করতে পারে, কিন্তু এখানে আমি অন্য জিনিস ভাবছিলাম। তাপস রায় উনি কদিন আগে বলছিলেন যে আমার বাড়িতে ইডি তো সুদীপ ব্যানার্জি পাঠিয়েছিল। কদিন আগে না, এটা যখন উনি ওই সময় বলেছিলেন, আমাদের স্টুডিওতে কদিন আগে বসে বলে গেছেন, হ্যাঁ এখানেও বলেছিলেন। তাহলে এবার আমি ভাবছি ইডিটা যদি সুদীপ ব্যানার্জি পাঠিয়ে থাকতেন তৃণমূলে থাকাকালীন, এখন এনসিপিআই থেকে এবার উনি কি না কি পাঠাবেন তাপস রায়ের বাড়িতে, হয়তো সজলদার বাড়িতে পাঠিয়ে। তোমার বাড়িতে কি পাঠাবে সেটা ভাবো। আমার বাড়িতে যদি পারে আমি মিলিটারি পাঠিয়ে দিন, আমার কিচ্ছু যায় আসে না। আমি যেখানে আছি আমি যেখানেই থাকবো, আমি লড়তে যাবো, সবাই বলে আগে আমি লড়ে পাঠিয়ে দেখুন না, পাঠিয়ে দেখুন না। 15 দিন আগে এই লোকগুলো কি কথা বলতো, আমি তো ইনভাইট করছি, আর 15 দিন বাদে কি এই কালকে রিজু দত্ত আমাদের গান্ধীগড়ে দিচ্ছি। আরে সে কালকে রিজু দত্ত কি কি আমি দুজনের বক্তব্য দেখেছি, আমি মানে একদম নামটা কমন নিয়ে একেবারে পরিষ্কার একজন এই এত কিছুর পর যখন প্রায় সংসদীয় দল তৃণমূলের ভেঙে গেছে, বলছেন আমি আমৃত্যু দিদির সঙ্গে থাকবো, দিদির পাশে আছি। তারপরে দেখলাম একেবারে প্রথম পাতায় দুজনের সই। আমি বলছি এইভাবেও পাশে থাকা যায়, এও একদিন সিনেমা হবে। জোকস অ্যাপার্ট, আমি এখন দেখাবো যে অভিষেকের ছায়াসঙ্গী এবং মহিদুল ইসলাম আজকে গ্রেফতার হয়েছেন, কিন্তু গল্পটা এখানে শেষ হচ্ছে না। তার কারণ এরপরে আপনাদের দেখাবো যে এই তৃণমূল আমলে তৃণমূলের পুলিশ এই মহিদুল ইসলামের বাড়ি ঘিরে ফেলেছিল, বাড়িও নয় শ্বশুর বাড়ি ঘিরে ফেলেছিল এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে, তাই নিয়ে অনুষ্ঠান হয়েছিল। আমি একবার দ্রুত আজকের গ্রেফতার দেখাবো, তারপর একটু ব্যাকগ্রাউন্ডেও আসবো। দেখুন, তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মহিদুল ইসলামকে গ্রেপ্তার করল পুলিশ। 2022 সালের একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্ররোচনার অভিযোগে দক্ষিণ 24 পরগনার হট্টগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ডায়মন্ড হারবারের নেত্রা স্টেশনে ট্রেনে করে পালানোর চেষ্টা করছিলেন তিনি, তার আগেই তাকে ধরে ফেলা হয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাসিয়েছে, যেহেতু অভিষেকদের সাথে সোনারপুর সহ বিভিন্ন জায়গায় লড়াই করছি, কালকেরও সারা রাত তল্লাশি করেছে, আমি জেনে বুঝে এসেছি লড়াই জারি থাকবে, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো। 2022 সালের 5ই সেপ্টেম্বর দক্ষিণ 24 পরগনার বোলসিদ্ধি কালীনগর পঞ্চায়েতে তৎকালীন তৃণমূল উপপ্রধান দেবব্রত ভট্টাচার্যের অস্বাভাবিক মৃত্যু হয়। নিজের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে রাস্তার ধার থেকে উদ্ধার করা হয় তাকে। পুলিশ সূত্রে দাবি, ওই ব্যক্তির কাছ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়, যেখানে মৃত্যুর জন্য ওই পঞ্চায়েতেরই প্রধান সহ মহিদুল ইসলাম মোল্লার নামও উল্লেখ করা ছিল। এরপরই আত্মহত্যায় প্ররোচনা জোগানোর অভিযোগ তোলে মৃতের পরিবার। কিন্তু অভিযোগ, তৃণমূল আমলে মহিদুলের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করেনি পুলিশ। পালাবদলের রাজ্যে নতুন করে খোলা হয় প্রায় 4 বছর আগেকার এই ফাইল। পুলিশ সূত্রে খবর, সেই মামলায় তৃণমূল উপপ্রধানের অস্বাভাবিক মৃত্যুর মামলায় নতুন করে মহিদুল ইসলামকে হুন্নে হয়ে খুঁজতে শুরু করে ডায়মন্ড হারবার থানা। শেষমেশ গ্রেপ্তার করা হলো তাকে। 30শে মে সোনারপুরে আক্রান্ত হবার দিন হোক কিংবা সোমবার ইডির তলবে সিজিও কমপ্লেক্সে যাওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে ছায়াসঙ্গী ছিলেন মহিদুল ইসলাম। অভিষেক যখন রোষের মুখে পড়েন তখন তাকে রক্ষা করার চেষ্টা করতে দেখা যায় এই তৃণমূল নেতাকে। তাকে গ্রেপ্তার করল পুলিশ। এই যে ডিম থেরাপি দেখছেন, যা কিছু চলছে সবটাই তৃণমূলের উপরই করছে। কারণ যে জায়গাটা ছিল, যে শাসনটা ছিল, যেভাবে তৃণমূলের লোকেরা অত্যাচার করেছে, সবটাই তৃণমূলের মধ্যে করছে। যেটা গ্রেপ্তার হয়েছে, পুলিশের কাজ করছে কোন রকম রং না দেখে। মঙ্গলবার আদালতে ঢোকানোর সময় মহিদুল ইসলামকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। গৌতম মণ্ডল, হিন্দল দে ও দীপক ঘোষের রিপোর্ট,
এবিপি আনন্দ। কিন্তু গল্পটা এখানে শেষ হচ্ছে না। এতক্ষণ আপনারা যা দেখলেন এ তো হচ্ছে বর্তমান। এবার একটু অতীতে ফিরি, যে কেন শিরোনামে উঠে এসেছিল এই মইদুল ইসলাম। 2021 সালে কলকাতা 2 24 পরগনায় শিশু শিক্ষা কেন্দ্র থেকে উত্তরবঙ্গ বদলির প্রতিবাদে আন্দোলনে একটা মঞ্চ তৈরি হয়, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। তারপর ঘটনাপ্রবাহ যেদিকে যায় সেখানে সেই আন্দোলন শুরু হয় এবং আত্মহত্যায় প্ররোচনা সহ একাধিক ধারায় এফআইআর দায়ের হয় এবং গোটা মইদুল ইসলাম তখন শ্বশুরবাড়িতে, গোটা শ্বশুরবাড়ি পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়, কার্যত তাণ্ডব চালায় তৃণমূল সরকারের পুলিশ। আচ্ছা, মইদুলের হয়ে এই মুহূর্তে যারা গলা ফাটাচ্ছেন তাদের তো কোনো একটা রুট বাঁচতে হবে, রাস্তা বাঁচতে হবে। হয় বলতে হবে যে তৃণমূল সরকারের পুলিশ অত্যন্ত সাত্ত্বিক অসাধারণ একজন মানুষকে হেনস্থা করেছিল, অথবা বলতে হবে পুলিশ ঠিক ছিল অথবা ভুল ছিল। কি হয়েছিল তখন? আমি বলছি এই সরকারের 15 বছরের পুলিশ মইদুল ইসলাম যতক্ষণ না সে তৃণমূলের একেবারে সদস্য হচ্ছে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছায়াসঙ্গী হচ্ছে মিডিয়ার ভাষায়, ততদিন তার বাড়ি শ্বশুরবাড়ি পুলিশ দিয়ে ঘেরা, পুলিশি অত্যাচার, এটা কি জোর করে দলে আনার একটা ফিকির? এই প্রশ্ন তো আজকের দিনে দাঁড়িয়ে তুলতেই হবে। দেখুন অতীত কি বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যত ছায়া সঙ্গী। অতীতে বারবার তাকে দেখা গেছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের সঙ্গে আঠার মতো স্ট্রিটে থাকতে। অস্বাভাবিক মৃত্যুর প্ররোচনার অভিযোগে সেই তৃণমূল নেতা মইদুল ইসলামকে গ্রেপ্তার করল পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি, সে লড়াই করব। অদ্ভুত কাণ্ড হলো, তৃণমূল জমানাতেও আত্মহত্যার চেষ্টার মামলাতেই নাম জড়িয়েছিল মইদুল ইসলামে, যার জন্য তার বাড়িতে অবধি পৌঁছে গেছিল পুলিশ, কার্যত বাড়ি ঘিরে ফেলেছিল বাহিনী। তারপরে তিনি তৃণমূলে যোগ দেন। 2021 সালের 18ই আগস্ট কলকাতা ও 2 24 পরগনার শিশু শিক্ষা কেন্দ্র থেকে তাদের উত্তরবঙ্গে বদলির প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। রাজ্যে তখন তৃণমূলের সরকার। মইদুলের নেতৃত্বে বিকাশ ভবনের সামনে অনশন শুরু করেন শিক্ষকরা। 5 শিক্ষিকা বিকাশ ভবনের সামনে আত্মঘাতী হবার চেষ্টা করেছিলেন। এই ঘটনায় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তৎকালীন সাধারণ সম্পাদক মইদুল ইসলামের বিরুদ্ধে প্ররোচনা সহ একাধিক ধারায় এফআইআর দায়ের হয়। এরপরে মইদুলকে গ্রেপ্তার করতে বেলেঘাটা চাউলপট্টিতে তার শ্বশুর বাড়িতে পৌঁছয় বিধাননগর উত্তর ও বেলেঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে দফায় দফায় বিতণ্ডা চলে মইদুলের। অত্যন্ত বড়, আমরা তো মনে করছি যে আমরা তো তামিলিবান নয়, গৃহবন্দী মানে আমি আতঙ্কিত আছি, বাইরে পুলিশ পাহারা আছে, এই পুলিশের উপর ভরসা আছে। এরপরে আচমকা মইদুল ইসলামের মন বদলে যায়। যে তৃণমূল সরকারের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে তিনি আন্দোলনে নেমেছিলেন, সেই দপ্তরের তৎকালীন মন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দেন মইদুল। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যত ছায়াসঙ্গী হয়ে উঠেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক মামলার জালে জড়াচ্ছেন, সিআইডি থেকে কেন্দ্রীয় এজেন্সির কাছে হাজিরা দিচ্ছেন, তখন তার ঘনিষ্ঠ সেই মইদুল ইসলামকে গ্রেপ্তার করল পুলিশ। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.